আসসালামু আলাইকুম। মিউচুয়াল ফান্ডস অপারেশনস এই চ্যাপ্টারের উপর আমি আজকে 5 নম্বর লাইভ ক্লাস নেব এবং আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসে আমরা শীটের 15 থেকে অঙ্ক করা স্টার্ট করব, তবে প্রবলেম 15তে যাওয়ার আগে আমি একটা সূত্র বুঝাবো। আমাদের 7 নম্বর যে ফর্মুলাটা আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যাকে আমরা সংক্ষেপে ROI বলে থাকি। রিটার্ন অন ইনভেস্টমেন্টের বাংলা অর্থ হচ্ছে বিনিয়োগের উপর আয়। সো বিনিয়োগের উপর আয় এটা বের করার সূত্রটা হচ্ছে এরকম: ROI সমান SP মাইনাস পিপি প্লাস ডি মাইনাস আই মাইনাস সি ডিভাইডেড বাই ইআই। আমরা এই সূত্রটা প্রয়োগ করে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের উপর আয় কত সেটা নির্ণয় করতে পারি। এখানে এসপি মানে হচ্ছে সেলস প্রাইস, তারপর পিপি মানে হচ্ছে পারচেস প্রাইস, ডি দিয়ে বোঝায় ডিভিডেন্ড, আই দিয়ে বোঝায় ইন্টারেস্ট, সি দিয়ে বোঝায় কমিশন, আর ইআই দিয়ে বোঝায় ইকুইটি ইনভেস্টেড। মেইনলি রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্রটা এমন হওয়ার কথা ছিল, তাই না, যে রিটার্ন উপরে বসবে আর অনের পর যেই আইটেমটা থাকে সেটা হচ্ছে নিচে বসবে, তাই না। রেশিও করতে গেলে আমরা তো এইভাবে সূত্র মনে রাখি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মাঝখানে যেহেতু অন আছে, সো অনের আগে যে অংশটা আছে রিটার্ন, সেই রিটার্ন বসবে উপরে, আর অনের পরে যে অংশটা আছে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট নিচে বসার কথা। সো এখানে ওইভাবেই বসে যে রিটার্নটা উপরেই বসে আর ইনভেস্টমেন্ট নিচেই বসে। রিটার্ন কিভাবে আমি এখানে বলে দেই, যেমন সেলস প্রাইস থেকে পারচেস প্রাইস যদি আমরা বিয়োগ করি তাহলে মূলধন জাতীয় আয় পাওয়া যায়। সো মূলধন জাতীয় আয়ের সাথে আমরা যদি ডিভিডেন্ড যোগ করি অর্থাৎ মুনাফা জাতীয় আয় যোগ করি, তাহলে মূলধন জাতীয় আয়ের সাথে মুনাফা জাতীয় আয় যোগ করলাম অর্থাৎ মোট আয়। সেই মোট আয় থেকে আমরা খরচগুলো বাদ দিব, যেমন ইন্টারেস্ট, কমিশন, এগুলো হচ্ছে খরচ। সো খরচগুলো বাদ দিব। তো আমাদের সেলস প্রাইস থেকে পারচেস প্রাইস বাদ দিলে মূলধন জাতীয় আয়, আর ডিভিডেন্ড হচ্ছে মুনাফা জাতীয় আয়। সো মূলধন জাতীয় আয় আর মুনাফা জাতীয় আয় যোগ করলে টোটাল আয়, সেই টোটাল আয় থেকে আমরা যদি ইন্টারেস্ট এবং কমিশন বাদ দিই তাহলে আমাদের নিট আয়টা বের হয়, হ্যাঁ, যেটাকে আমরা রিটার্ন বলে থাকি। সো রিটার্ন আসলে উপরেই বসে। আর ইনভেস্টমেন্ট বলতে আমরা ইকুইটি ইনভেস্টেড বুঝবো। সো ইনভেস্টমেন্ট বলতে আমরা ইকুইটি ইনভেস্টেড অর্থাৎ ইআই নিচে বসাবো। সো রিটার্নকে ইকুইটি ইনভেস্টেড দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI এর মান। তো আশা করি রিটার্ন অন ইনভেস্টমেন্টের বেসিক বিষয়টা বুঝতে পারছো। আমরা শীটের 15 পরে করব, আমরা 16 নম্বর অঙ্কটা করে ফেলি, ঠিক আছে। 15 আমি একদম লাস্টে বুঝাই দিব, 16 নম্বর অঙ্কটা করে ফেলি। 16 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে যে কনসিডার অ্যান ইনভেস্টর হু ওয়ান্টস টু বাই 100 ইকুইটি শেয়ার এট টাকা 50 পার শেয়ার। বলছে চিন্তা করো যে একজন বিনিয়োগকারী 100টা ইকুইটি শেয়ার ক্রয় করতে চাচ্ছে, প্রতিটা শেয়ার ক্রয় করবে 50 টাকা করে। তাহলে তার পারচেস প্রাইস হচ্ছে 100 গুণন 50 অর্থাৎ 5,000 টাকা। এই যে আমি লিখে দিয়েছি পারচেস প্রাইস, পিপি কত, সে 100টা শেয়ার কিনবে 50 টাকা করে কিনবে। সো 100 গুণ 50, 5,000 টাকা হচ্ছে পারচেস প্রাইস বা পিপির মান। বিকজ হি ফিলস ইট উইল রাইজ টু টাকা 75 বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। কারণ সে বিশ্বাস করে যে বছর শেষে এটার দাম হবে কত, 75 টাকা। এই যে বলেই দিয়েছে বিকজ হি ফিলস, সে অনুভব করে বা সে বিশ্বাস করে, ইট উইল রাইজ টু টাকা 75 বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে এটার দাম 75 টাকা হবে। তার মানে বছর শেষে সে যদি শেয়ারটা বিক্রি করে তাহলে 75 টাকা করে বিক্রি করতে পারবে। তো সেলস প্রাইস কত হবে, সেলস প্রাইস এসপির মান হবে 100 গুণ 75 বা 7,500 টাকা। অর্থাৎ সে 100টা ইকুইটি শেয়ার কিনতে চায় 50 টাকা করে, তাহলে 100 গুণন 50, 5,000 টাকা হচ্ছে পারচেস প্রাইস বা পিপির মান। আর সে বিশ্বাস করে বছর শেষে এটার দাম হবে 75 টাকা, তাহলে বছর শেষে সে যদি শেয়ারটা বিক্রি করে 75 করে বিক্রি করতে পারবে। তাহলে 100-র সাথে 75 গুণ করলে 7,500 হচ্ছে সেলস প্রাইস বা এসপির মান। দ্য ইকুইটি শেয়ার উইল পে টাকা 1 পার শেয়ার অ্যাজ অ্যানুয়াল ডিভিডেন্ড। কি বলছে, ইকুইটি শেয়ার শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ প্রদান করবে। তাহলে আমাদের শেয়ার প্রতি লভ্যাংশ হচ্ছে 1 টাকা, এটা মাথায় রেখো। দ্য ইনভেস্টর ইজ গোয়িং টু বাই দ্য ইকুইটি শেয়ার উইথ 60% মার্জিন। বলছে বিনিয়োগকারী এই শেয়ারটা কিনতে যাচ্ছে 60% মার্জিনের মাধ্যমে। 60% মার্জিন বলতে আমরা বুঝি তার নিজের তহবিল থেকে 60% টাকা প্রদান করবে আর বাকি 40% টাকা সে ঋণ নিবে। তো নিজের তহবিল থেকে যত পার্সেন্ট টাকা পরিশোধ করবে সেটাই হচ্ছে ইকুইটি ইনভেস্টেড। তো ইকুইটি ইনভেস্টেড আমরা কিভাবে বের করবো, ওই যে 5,000 টাকা শেয়ার কিনবে, তার মধ্যে 60% হচ্ছে তার নিজের টাকা। সো 5,000-এর 60% করলে 3,000 টাকা হচ্ছে তার নিজের টাকা, আর বাকি 40% হচ্ছে মার্জিন লোন, অর্থাৎ 5,000-এর বাকি 40%। আমরা মার্জিন লোন কি লিখবো, যে 5,000-এর বাকি 40%, 2,000 টাকা হচ্ছে তার মার্জিন লোন। আবারও বলতেছি বিষয়টা, যে বিনিয়োগকারী 60% মার্জিনের মাধ্যমে এই ইকুইটি শেয়ার ক্রয় করতে যাচ্ছে। তাহলে 60% মার্জিন বলতে আমরা বুঝি 60% তার নিজের টাকা, অর্থাৎ 5,000 টাকা শেয়ার কিনবে, 60% টাকা নিজের টাকা আর বাকি 40% হচ্ছে সে ঋণ করবে। তাহলে 5,000-এর 60% করলে ইকুইটি ইনভেস্টেড হচ্ছে 3,000, আর 5,000-এর 40% করলে তার মার্জিন লোন হচ্ছে 2,000। আর মার্জিন
মার্জিন লোন যত তার উপরই কিন্তু আমরা হচ্ছে 10% সুদ ধরবো। অর্থাৎ ইন্টারেস্টের মান আমরা বের করবো কিভাবে, 2000-এর উপর 10% করব, তাহলে 200 টাকা হচ্ছে ইন্টারেস্টের মান। ঠিক আছে, এখন বলছে হোয়াট উইল বি দ্য রেট অফ রিটার্ন অন দ্য প্রপোজ ইনভেস্টমেন্ট, তাহলে বিনিয়োগের উপর আয়ের হার কত বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। সো আমরা আরওআই বের করার জন্য যে সূত্রটা শিখছি ওই সূত্রের মধ্যে মান বসাই দিলেই আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই বের হয়ে যাবে। তো আসো আমরা অঙ্কের সমাধানটা করে ফেলি। তো আমরা গিভেনটা লিখে ফেলি। প্রথমেই আমরা লিখব পারচেস প্রাইস পিপি। পিপির মান কত হবে, আমাদের প্রশ্নে বলা আছে যে 100টা ইকুইটি শেয়ার ক্রয় করতে চাচ্ছে বিনিয়োগকারী 50 টাকা করে। তাহলে আমরা লিখব যে পারচেস প্রাইস পিপি হচ্ছে 100 গুণন 50 টাকা বা 5000 টাকা। এটা হচ্ছে আমাদের পারচেস প্রাইস। এখন সে 50 টাকা করে শেয়ার কেন কিনবে? বিকজ হি ফিলস, সে অনুভব করে, ইট উইল রাইজ টু টাকা 75 বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে এই শেয়ারের দাম হবে 75 টাকা। তো বছর শেষে সে যদি শেয়ার বিক্রি করে তাহলে 75 টাকা করে বিক্রি করতে পারবে। তাহলে সেলস প্রাইস এসপির মান কত হবে, 100 গুণ 75 বা 7500 টাকা। এরপর আমাদের প্রশ্নে বলা হয়েছে দ্য ইকুইটি শেয়ার উইল পে টাকা 1 পার শেয়ার অ্যাজ অ্যানুয়াল ডিভিডেন্ড। কি বলছে, ইকুইটি শেয়ার উইল পে টাকা 1 পার শেয়ার অ্যাজ অ্যানুয়াল ডিভিডেন্ড। আমাদের এই ইকুইটি শেয়ার শেয়ার প্রতি 1 টাকা লভ্যাংশ পরিশোধ করবে। তাহলে শেয়ার প্রতি যদি 1 টাকা লভ্যাংশ পরিশোধ করে তাহলে এই বিনিয়োগকারীর কাছে তো 100 শেয়ার আছে, তাহলে প্রতি শেয়ারে 1 টাকা যদি লভ্যাংশ পায় তাহলে মোট কত টাকা লভ্যাংশ পাবে, 100-র সাথে 1 টাকা গুণ করবা, তাহলে ডিভিডেন্ড বা ডি এর মান হবে 100 গুণ 1, দ্যাট মিনস 100 টাকা। ঠিক আছে, এরপর আমাদের প্রশ্নে বলা আছে ইনভেস্টর ইজ গোয়িং টু বাই দ্য ইকুইটি শেয়ার উইথ 60% মার্জিন। এই বিনিয়োগকারী ইকুইটি শেয়ার কিনতে যাচ্ছে 60% নিজের তহবিলের মাধ্যমে, আর বাকি 40% ঋণ নিবে। তো 60% হচ্ছে তার নিজের তহবিল। 60% কি, 60% হচ্ছে তার নিজের তহবিল। তো আমরা ইকুইটি ইনভেস্টেড বের করে ফেলি। আমরা ইকুইটি ইনভেস্টেড লিখবো এইভাবে, প্রথমে মার্জিনটা লিখে দেবো যে মার্জিন হচ্ছে তার 60%, মার্জিন হচ্ছে 60%, তাহলে ইকুইটি ইনভেস্টেড ইআই কত হবে, 5000-এর 60%, এই যে 5000-এর 60% 3000 টাকা হচ্ছে ইকুইটি ইনভেস্টেড। আচ্ছা, তো 60% যদি মার্জিন হয় তাহলে লোন হচ্ছে বাকি 40%। তো আমরা লিখবো যে মার্জিন লোন 5000-এর 40%, অর্থাৎ 2000 টাকা হচ্ছে মার্জিন লোন। এখন লোনের উপর সুদ দিতে হবে। প্রশ্নে বলা আছে ইন্টারেস্ট হচ্ছে 10%। ইন্টারেস্ট কয় পার্সেন্ট, ইন্টারেস্ট হচ্ছে 10%। তাহলে আমরা হচ্ছে 2000 টাকা যেহেতু আমাদের ঋণ, সো আমরা ঋণের উপর 10% সুদ ধরবো। তো 2000-এ 10% ধরলে 200 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট বা আয়ের মান। এই অঙ্কে কোনো কমিশন নাই, আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে বলছে। আমরা সরাসরি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করে ফেলবো। লিখবো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ওয়াই সমান হোয়াট। এরপর উইনো দিয়ে আমরা আর ওয়াই এর সূত্র বসাই দিব যে এসপি মাইনাস পিপি প্লাস ডি মাইনাস আই মাইনাস সি ছিল, বাট আমাদের যেহেতু কমিশন নাই সেহেতু মাইনাস সি লেখার দরকার নাই। আমরা এসপি মাইনাস পিপি প্লাস ডি মাইনাস আই ডিভাইড বাই ইআই এই সূত্রটাই বসাবো। তো এসপির মান 7500, পিপির মান 5000, ডি হচ্ছে 100 টাকা, ইন্টারেস্ট হচ্ছে 200 টাকা, তারপরে ইকুইটি ইনভেস্টেড হচ্ছে 3000 টাকা। দেন আমরা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে 80% হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের উপর আয়। তো আশা করি 16 সবাই বুঝতে পারছো, 17 করা লাগবে না। আমরা চলে যাচ্ছি 18 নম্বর অঙ্কে। তো 18 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে অ্যাজিউম দ্যাট, ধরে নাও ইউ বাই 100 শেয়ার্স অফ বেক্সিমকো ফার্মা স্টক অন 40% মার্জিন। বলছে তুমি ধরে নাও যে 100টা শেয়ার ক্রয় করবা। ঠিক আছে, 100টা শেয়ার ক্রয় করবা। হ্যাঁ, তোমার হচ্ছে মার্জিন কয় পার্সেন্ট, 45% মার্জিন, অর্থাৎ নিজের তহবিল হচ্ছে 45%, তাহলে বাকি 55% ঋণ করতে হবে। ঠিক আছে, এখন তুমি যখন এই 100টা শেয়ার কিনবা 45% মার্জিনে, তুমি যখন এই 100টা শেয়ার কিনবা, হ্যাঁ, তখন এই শেয়ারগুলো বিক্রি হচ্ছিল বাজারে 150 করে। তাহলে এইটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে যে ইউ বাই 100 শেয়ার অফ বেক্সিমকো ফার্মা স্টক অন 45% মার্জিন হোয়েন দ্য স্টক ইজ সেলিং এট টাকা 150 পার শেয়ার। মানে তুমি যখন 100টা শেয়ার ক্রয় করবা 45% মার্জিনের মাধ্যমে, তখন এই শেয়ারগুলো বিক্রি হচ্ছিল 150 টাকা করে। তাহলে তুমি যে 100 শেয়ার কিনছো 150 করে কিনেছো। তো পারচেস প্রাইস কত হবে, পারচেস প্রাইস হবে 100 শেয়ার, তার সাথে গুণ করতে হবে 150 টাকা। 15,000 টাকা হবে পারচেস প্রাইস বা পিপির মান। দ্য ব্রোকার চার্জ এ 12% ইন্টারেস্ট অন লোন। ব্রোকার লোনের উপর 12% সুদ ধার্য করে। তো লোন কত, 45% যদি মার্জিন হয় 55% লোন, তাহলে 55%-এর ওপর আমরা হচ্ছে 12% করলে ইন্টারেস্টের পরিমাণটা জানতে পারবো। আর কমিশন 1% অফ দ্য টোটাল স্টক ভ্যালু বোথ পারচেজ অ্যান্ড সেল। পারচেজ এবং সেল উভয়ের ওপর কমিশন হচ্ছে 1%। আফটার 1 ইয়ার, 1 বছর পর, ইফ ইউ রিসিভ টাকা 10 পার শেয়ার অ্যাজ ডিভিডেন্ড, যদি 1 বছর পর তুমি শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ পাও, তার মানে লভ্যাংশ শেয়ার প্রতি যদি 10 টাকা পাও, তোমার কাছে শেয়ার আছে কয়টা, 100টা, 100-র সাথে 10 টাকা গুণ করবা, তাহলে তোমার হচ্ছে 1000 টাকা হবে ডিভিডেন্টের পরিমাণ।
ঠিক আছে, ডি এর মান হবে কত, 100 গুণ 10, মানে প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ দেওয়া হয়। সো বিনিয়োগকারীর কাছে হচ্ছে বা তোমার কাছে 100 শেয়ার আছে, তাহলে প্রতি শেয়ারে যদি 10 টাকা লভ্যাংশ পাওয়া যায়, 100 শেয়ারে কতগুলা লভ্যাংশ পাওয়া যাবে, 1,000 টাকা লভ্যাংশ পাওয়া যাবে। সো 1,000 টাকা হবে ডিভিডেন্ড বা ডি এর মান। অ্যান্ড সেল দ্য স্টক ফর টাকা 170, এবং এই শেয়ার তুমি বিক্রি করতে পারবে 170 করে, তাহলে সেলস প্রাইস বা এসপির মান কত হবে, 100 গুণন 170। ঠিক আছে, 17,000 টাকা হবে সেলস প্রাইস। এখন বলছে হোয়াট ইজ ইউর রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের উপর আয়ের হার কত সেটা বের করতে বলছে। তো যা যা প্রশ্নে আছে এগুলো আমরা গিভেনে লিখে ফেলবো। প্রথমে পারচেস প্রাইস বা পিপির মান লিখবো, 100 শেয়ার 150 টাকা করে কিনেছি, সো 100 গুণ 150, 15,000 টাকা হচ্ছে পারচেস প্রাইস বা পিপির মান। তারপরে সেল প্রাইস হচ্ছে 170 করে, তাহলে সেলস প্রাইস বা এসপির মান হবে 100 গুণ 170 বা 17,000 টাকা। তারপরে শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ পাওয়া যাবে, তাহলে ডিভিডেন্ড বা ডি এর মান কত হবে, 100 গুণ 10 বা 1,000 টাকা। এখন মার্জিন হচ্ছে 45%, তাহলে আমরা লিখবো যে মার্জিন 45%। তাহলে ইকুইটি ইনভেস্টেড ইআই কত হবে। এখন আগের অঙ্কে আমরা সরাসরি পারচেস প্রাইজের সাথে 45% গুণ করে ইকুইটি ইনভেস্টেড বের করছিলাম, কিন্তু এই অঙ্কে একটু সমস্যা আছে, যেহেতু কমিশন আছে। প্রশ্নে বলে দিয়েছে না যে 1% কমিশন অফ দ্য টোটাল স্টক ভ্যালু বোথ পারচেজ অ্যান্ড সেল, পারচেজ এবং সেল উভয়ের ওপরই 1% করে কমিশন। তো পারচেজ কমিশন যখন আমাদের প্রশ্নের মধ্যে থাকবে তখন আমরা কি করব, পারচেজ প্রাইস কত, 15,000 টাকা। এখন এই 15,000 টাকার মধ্যে আমার হচ্ছে মার্জিন হচ্ছে 45%, অর্থাৎ আমি নিজের পকেট থেকে 45% টাকা বিনিয়োগ করব। তাহলে ইকুইটি ইনভেস্টেড কিভাবে বের করব, ওই 15,000-এর 45% করলে আমি দেখতে পাচ্ছি আমার নিজের পকেট থেকে 6,750 টাকা বিনিয়োগ করা লাগতেছে। আর পারচেজ কমিশন 1%, এইটাও আমার নিজের পকেট থেকে দিতে হবে। তাহলে এই 15,000-এর 1%, এই যে 15,000-এর 1% কমিশন, এটাও যোগ করতে হবে। সেক্ষেত্রে 150 টাকা যোগ করলে আমাদের নিজের পকেট থেকে বিনিয়োগ করা লাগতেছে 6,900 টাকা। এটাকে আমরা বলবো ইকুইটি ইনভেস্টেড। তো যখন আমাদের প্রশ্নের মধ্যে পারচেস কমিশন থাকবে তখন আমরা ইকুইটি ইনভেস্টেড এই সূত্রের মাধ্যমে বের করব, মার্জিন রিকোয়ারমেন্ট প্লাস পারচেস কমিশন। ঠিক আছে, মার্জিন রিকোয়ারমেন্ট কতটুকু, আমি যত টাকা শেয়ার কিনবো তার মধ্যে আমার নিজের টাকা হচ্ছে 45%, তাহলে 15,000-এর 45% করলে 6,750 টাকা, এটা হচ্ছে মার্জিন রিকোয়ারমেন্ট। আর তার সাথে যোগ করতে হবে পারচেস কমিশন যদি থাকে। না থাকলে তো আর পারচেস কমিশন যোগ করা লাগে না, ওই 6,750 টাকাই হয়তো ইকুইটি ইনভেস্টেড। যদি পারচেস কমিশন থাকে সেই ক্ষেত্রে মার্জিন রিকোয়ারমেন্টের সাথে পারচেস কমিশন যোগ করতে হবে। পারচেস কমিশন কতটুকু, ওই 15,000 টাকার শেয়ার কিনছি তার 1% হচ্ছে পারচেস কমিশন, সো 15,000-এর 1% হচ্ছে 150 টাকা। তাহলে 6,750-এর সাথে 150 যোগ করলে 6,900 টাকা হচ্ছে ইকুইটি ইনভেস্টেড বা ইআই এর মান। আচ্ছা, এখন আমাদের হচ্ছে নিজের তহবিল হচ্ছে কতটুকু, 45%, অর্থাৎ নিজের পকেট থেকে আমি 45% টাকা বিনিয়োগ করেছি, তাহলে বাকি 55% ঋণ করছি, তাহলে মার্জিন লোন কত হবে, ওই 15,000-এর 55%, অর্থাৎ 8,250 টাকা। এটা হচ্ছে আমাদের মার্জিন লোন। লোনের উপর সুদ দিতে হবে। হ্যাঁ, সুদ কত পার্সেন্ট, আমাদের প্রশ্নে বলা আছে 12% সুদ দিতে হবে। সো আমরা 8,250-এর 12% করবো। হ্যাঁ, 9,990 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্টের মান। এখন এই অঙ্কে কিন্তু কমিশন আছে, ঠিক আছে, এই অঙ্কে পারচেজ এবং সেলস উভয়ের উপর 1% কমিশন। তো আমরা কমিশনটা বের করার পরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে পারবো। তো কমিশনটা আমরা বের করে ফেলি। কমিশন যাকে আমরা সি ধারা প্রকাশ করব, সি বের করার সূত্র হচ্ছে পারচেজ কমিশন প্লাস সেলস কমিশন। তো পারচেজ কমিশন পারচেজ প্রাইজের উপর ধরতে হবে, সেলস কমিশন সেলস প্রাইজের উপর ধরতে হবে। তো পারচেজ কমিশন কত হবে, 15,000 হচ্ছে পারচেজ প্রাইস, তার উপর 1% 150 টাকা। আর সেলস কমিশন কত হবে, সেলস প্রাইস 17,000, তার উপর 1% 170 টাকা। 150 আর 170 যোগ করলে আমাদের কমিশন দেখতে পাচ্ছি 320 টাকা। এখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করব, সূত্র বসাই দিব যে আর ওয়াই সমান এসপি মাইনাস পিপি প্লাস ডি মাইনাস আই মাইনাস সি ডিভাইড বাই ইআই। এখন এসপির মান কত, এসপির মান হচ্ছে 17,000, পিপির মান হচ্ছে 15,000, ডিভিডেন্ড হচ্ছে 1,000, ইন্টারেস্ট আমরা মাত্রই বের করেছি 990, আর সি হচ্ছে কমিশন 320। এরপর আমরা তাকে ভাগ করবো ইকুইটি ইনভেস্টেড 6,900 দ্বারা। সো উপরে ক্যালকুলেশনকে নিচের 6,900 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট আসবে 24.49%। ঠিক আছে, প্রথমে দশমিকে আসবে 0.2449, পরে আমরা মনে মনে 100 গুণ করে আমরা লিখবো যে অথবা 24.49%। এটি হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর আরেকটা কথা বলে রাখি, ধরো কমিশনের পরিবর্তে আমাদের অনেক সময় অঙ্কের মধ্যে অন্য কোনো খরচের নাম থাকতে পারে, যেমন ব্রোকারেজ ফিস থাকতে পারে, তো যেই নামটাই থাকবে আমরা সেটাই মাইনাস করে দিব। হ্যাঁ, অর্থাৎ তোমার হচ্ছে আয়গুলা যোগ হবে, যেমন এসপি মাইনাস পিপি এটা হচ্ছে মূলধন জাতীয় আয়, ডিভিডেন্ড হচ্ছে মুনাফা জাতীয় আয়, আয়গুলা যোগ হবে, আর যত খরচ আছে খরচগুলা বিয়োগ যাবে। সো আমাদের এই অঙ্কে খরচ আছে ইন্টারেস্ট, তারপরে কমিশন, এই জন্য আমরা ইন্টারেস্ট আর কমিশন বিয়োগ করেছি। কোনো একটা অঙ্কের মধ্যে যদি ব্রোকারেজ ফিস থাকে তুমি তো দেখে বুঝবা যে ব্রোকারেজ ফিস এটা কমিশনের মতোই একটা খরচ। হ্যাঁ, সো আমরা তখন সি বিয়োগ না করে বিএফ ব্রোকারেজ ফিস বিয়োগ করতে পারি। ঠিক আছে, সো খরচ থাকলে বিয়োগ হবে, একটু জাস্ট মাথায় রাখবা।
তো 18 শেষ আমরা আম, আমরা হচ্ছে 15 নম্বর অঙ্কটা একটু বুঝে রাখি, ঠিক আছে? আমাদের এটাই হচ্ছে লাস্ট অঙ্ক, 15 নম্বর অঙ্ক। ওকে, স্ক্রিনে আমরা 15 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে অ্যান ইনভেস্টর পারচেজ অ্যান অ্যাসেট ফর টাকা 500। একজন বিনিয়োগকারী একটা অ্যাসেট কিনেছে 500 টাকা দিয়ে। সো এটা হচ্ছে অ্যাসেটের ক্রয় মূল্য, যাকে আমরা বলবো পারচেজ প্রাইস। পারচেজ প্রাইস কত টাকা? 500 টাকা। আর এই অঙ্কের কোথাও ঋণ নাই। যদি ঋণ না থাকে সেই ক্ষেত্রে যেটা পারচেজ প্রাইস সেটাই হচ্ছে ইকুইটি ইনভেস্টেড। কি বললাম? যদি ঋণ না থাকে তাহলে যেটা পারচেজ প্রাইস সেটাই হবে ইকুইটি ইনভেস্টেড। তো এই অঙ্কের মধ্যে ঋণ নাই বিধায় আমরা পারচেজ প্রাইসকেই বলতে পারি ইকুইটি ইনভেস্টেড, যার মান হচ্ছে 500 টাকা। অ্যাট দ্য এন্ড অফ দ্য হোল্ডিং পিরিয়ড শেষে হি হ্যাড বিন গিভেন টাকা 60 অ্যাজ ডিভিডেন্ড। সে ডিভিডেন্ড পাইছে কত? 60 টাকা। তো আমাদের ডিভিডেন্ড বা ডি এর মান দেওয়া আছে 60 টাকা। এটা হচ্ছে টোটাল ডিভিডেন্ড, যাকে আমরা ডি ধারা প্রকাশ করব। আর বলা হয়েছে চার্জ টাকা 8 অ্যাজ কমিশন, এবং কমিশন ধার্য করা হয়েছে 8 টাকা। এটা হচ্ছে সি এর মান 8 টাকা। রিসেলিং প্রাইস, এটাকে আমরা বলবো সেলিং প্রাইস বা সেলস প্রাইস। তো সেলস প্রাইস এসপির মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 600 টাকা, ঠিক আছে? এসপির মান আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? 600 টাকা। এখন বলছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের উপর আয় বের করতে। তো আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই বের করে ফেলবো এই সূত্রের মাধ্যমে, ঠিক আছে? তো এসপির মান আমাদের প্রশ্নে দেওয়াই আছে। এসপির মান হচ্ছে কত? 600। তারপর পিপির মান কত? 500। তারপর প্লাস ডি, ডি এর মান কত হবে? ডি এর মান হবে 60, আর মাইনাস সি, সি এর মান হবে 8। ইন্টারেস্ট আমাদের অঙ্কের মধ্যে নাই, কারণ লোন যেহেতু নাই, ইন্টারেস্ট নাই, এই জন্য আমি আইটা বিয়োগ করতে পারি নাই। লোন যদি থাকতো সেই ক্ষেত্রে আমরা ইন্টারেস্টটা বিয়োগ করতাম। তো যাই হোক, আমাদের হচ্ছে এসপি মাইনাস পিপি প্লাস ডি মাইনাস সি, এতটুকু বসানোর পর তাকে ইকুইটি ইনভেস্টেড দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 500 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আর ও আই। তো আশা করি 15 নম্বর অঙ্ক তোমরা করতে পারবা। এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। আমাদের শীট শেষ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নিউ শীট ধরবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সব ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।